তার মেয়েকে ওরা মেরেছিল, তারপর বাবা মাকে টার্গেট। সত্যের মুখ বন্ধ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করা, মানুষ হিসেবে বেঁচে থাকবার যে অঙ্গীকার, বাংলার যে সংস্কৃতি, সেটাকে ধ্বংস করে দাও। তাই মায়ের হাতের শাঁখা ভেঙে দিয়ে সিগন্যাল দিল, অভয়া বা তিলোত্তমার বাবাকেও আমরা টার্গেটে রেখেছি। তারা যেন অ্যালার্ম বাজালো মমতার নির্দেশে যে মাথা ফাটিয়ে চৌচির করে দেব। যেভাবে 7,000 স্কুল বন্ধ করেছি, ভুয়ো শিক্ষক দিয়ে ভরিয়ে দিয়েছি, যে শিক্ষকের চাকরি চুরি করেছি তারও মাথা ফাটিয়ে দিয়েছিলাম, মনে করে দেখুন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি পালিয়ে গেলেন, আর তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে গেলেন পশ্চিমবঙ্গের মানুষের কাছে। এই গার্ডওয়াল তুলে পুলিশকে দিয়ে অত্যাচার করিয়ে সাধারণ বাঙালি যে মিছিল ছিল, প্রতিবাদী যে মিছিল, স্বতঃস্ফূর্ত যে হ্যাঁ আমরা এই মিছিলের বিরুদ্ধে, আমরা সত্যির বিরুদ্ধে, তোমরা যে প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার সৎসাহস নেই। ভেবে দেখুন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ঘৃণার চোখে দেখলো যেন ভারত পাকিস্তানের বিরাট যুদ্ধ হবে। তারা রাস্তার ওপরে নিজের রাজ্যের মানুষকে আটকাবার জন্য গার্ডওয়াল তৈরি করলো, এমনভাবে তৈরি করে তারা প্রমাণ দিল যে হ্যাঁ অভয়া তিলোত্তমা হত্যায় যে পরিকল্পনা, সেখানে রাজ্য সরকার কোথাও না কোথাও জড়িয়ে। না হলে তো মিটিং করতেন তার বাবা মায়ের সঙ্গে। প্রাইমারি জাস্টিস দেওয়া আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাজ। সেই জন্যেই পশ্চিমবঙ্গের মানুষ তাকে ভোট দিয়ে ওই চেয়ারে বসিয়েছে। আর রামকৃষ্ণেরও যে গৃহদেবতা, সেও রামচন্দ্রই ছিলেন। আর যে রাম নিয়ে এত হইচই করেন, এই জয় শ্রীরাম শুনলেই কিছু লোক বলে গালাগাল করছে, তারই তো অকাল। পুলিশ কষ্টে আছে, তারা অপেক্ষা করছে তাদের মুখ্যমন্ত্রী আর তাদের পুলিশ মন্ত্রী যাতে চেঞ্জ হয়ে যায়, এই সরকার যাতে বিদায় নেয় গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু কুণাল ঘোষের মৃত চেতনার জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করবার প্ল্যান করব ছুটির দিন দেখে। যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 লাগিয়ে ফেলে দেবার নীতিগতভাবে বিরুদ্ধে। এবার মানুষের দাবি কি আছেন, গলি থেকে রাজপথ, সেটা শোনার দায়িত্ব যিনি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে সেই রাজ্যপালের। আপনাদের দলের নেতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে। অগ্নিমিত্রা পল, কৌস্তব বাগচি, অশোক দিন্দা, তাদের বিরুদ্ধে এফআইআর, একাধিক এফআইআর এবং মামলা হয়েছে। তো এটাই তো সরকারের পরিচিত মুখ, না হলে সেটা অস্বাভাবিক ছিল, হয়েছে এটাই স্বাভাবিক। যে প্রতিবাদ স্বতঃস্ফূর্ত, যে প্রতিবাদ সমস্ত রাজনৈতিক বেড়াজালকে পেরিয়ে গেছে, যে প্রতিবাদ নেমে এসেছিল রাস্তায়, যেখানে সম্পূর্ণ ভিন্ন মতাদর্শের রাজনৈতিক কর্মী নেতৃবৃন্দ হাতে হাত ধরে প্রতিবাদ করেছিলেন এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্তি পাওয়ার জন্য, এই অচেনা রাজ্যটাকে আবার চেনা রাজ্যে ফিরিয়ে আনার জন্য, একটা মেয়ের পরিবারকে বিচার পাওয়ানোর জন্য। তো সেখানে সরকারের ভূমিকা তো দেখেছেন। তো স্বাভাবিকভাবেই কালকের যে আন্দোলন ছিল সেটা অরাজনৈতিক আন্দোলন। সেই আন্দোলন তো দলীয় পতাকা নিয়ে যায়নি, তারা সমস্ত রাজনৈতিক দলের কাছে গিয়েছিলেন, সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন, আমরাও গিয়েছিলাম, বিরোধী দলের নেতাও গিয়েছিলেন। তো সেজন্য স্বাভাবিক তাদের উপরে মামলা হচ্ছে। আর কয়েক মাসের মধ্যেই পুলিশের মধ্যে থেকে মানুষ বিক্ষোভ করবে, কারণ পুলিশের পরিবার আছে। তাদের পরিবার যখন টেলিভিশনে দেখে যে তাদের বাবা কাকারা ক্রিমিনালকে স্যালুট ঠুকছে, আর যে পশ্চিমবঙ্গের নাগরিকেরা চোখের জল ফেলছে, যে শিক্ষকেদের চাকরি তৃণমূল চুরি করেছে তাদের মেরে রক্তাক্ত করে দেওয়া হচ্ছে বিকাশ ভবনের সামনে, তখন সেই পুলিশকে তার বাবা মা তারা প্রশ্ন করে, তার স্ত্রী, তার কন্যা, পুত্র প্রশ্ন করে যে বাবা এই চাকরি কেন করছো? যখন মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে আমাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়, হাত জড়ো করে পুলিশ ক্ষমা চেয়ে বলে যে স্যার আপনারা যে আন্দোলন করছেন আমরা সেটাকে সাপোর্ট করি, কিন্তু চাকরিটা তো করতে হবে। অর্থাৎ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছেন ওই খাকি বর্দি বা সাদা পোশাকের ভেতরে আর একটা বাঙালি, একটা বাংলার মানুষ। সেও তার এই পরিবার নিয়ে শুভনন্দন সংস্কৃতির বিরুদ্ধে কথা বলতে চায়। তার ডিএটাও কিন্তু বাড়েনি, কিন্তু যারা ডিএ নিয়ে আন্দোলন করছে তাদেরকে মারবার জন্য তাদের পাঠানো হয়। তাদের বাচ্চাদের যারা পড়াশোনা শেখাচ্ছে তাদেরকে রক্তাক্ত করবার জন্য, বুকে লাথি মারবার জন্য পুলিশকে নিয়োজিত করা হয়। আর কালকে যে মেয়েটা
অকালে চলে গেল। পরিকল্পিত চক্রান্তের শিকার হলো স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরের সহযোগিতায়, বা মানুষ বলছেন যে পরিকল্পিত হত্যায়, বাকিদের লুকোতে। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হলো প্রথম 4 দিনে, যাতে বিচার দেওয়া সহজ না হতে পারে। আমার এই রাজ্যের যিনি মুখিয়া এই সরকারের প্রধান, জাস্টিস দেওয়া যার প্রাইমারি দায়িত্ব, যে কারণে তিনি চেয়ারে বসেছেন, তিনি রাস্তায় নিজেই নেমে মিছিল করে প্রমাণ দিয়েছিলেন জাস্টিস আমি দেব না, জাস্টিস দেওয়ার মানসিকতা আমার নেই। তিনি মৃত্যু কেনবার জন্য সরকারি IPS IAS অফিসারদের নাগাড়ে মিথ্যে কথা বলান, এবং অভয় এবং তিলোত্তমা হত্যাকাণ্ডের পর যখন অভিক এবং বিরূপাক্ষ সকালবেলা পৌঁছে গিয়েছিল, গ্রেপ্তার হওয়া প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের 2 সহযোগীকে, বুদ্ধিদাতাকে ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট বলে নবান্ন থেকে প্রেস মিট করে মিথ্যে কথা বলানো হয়েছিল। পুলিশ কষ্টে আছে, তারা অপেক্ষা করছে তাদের মুখ্যমন্ত্রী আর তাদের পুলিশ মন্ত্রী যাতে চেঞ্জ হয়ে যায়, এই সরকার যাতে বিদায় নেয় গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু কুণাল ঘোষ তো বলছে বিজেপির এটা নোংরা চক্রান্ত, বিজেপির জন্যই, বিজেপির এই নবান্ন অভিযানের জন্যই তার মাকে তিনি একেবারেই বলছে বিজেপির ন্যাড়া নাড়ু কৌস্তব বাগচিকে তিনি নাকি ধাক্কা দিয়ে দিয়েছে, এবং সেই ক্লিপিংসগুলো তিনি দেখাচ্ছেন টিভিতে। দেখুন মমতা ঘোষ নানানভাবে কটাক্ষ। দেখুন শ্রদ্ধেয় ক্ষণজন্মা, আমাদের সমগ্র এশিয়ার গর্ব, কুণাল ঘোষকে আর জ্যান্ত ধরে রাখা যাচ্ছে না। যে কোনো মুহূর্তে তার উপরে বিদেশি শক্তি আক্রমণ করতে পারে। আমাদের সমস্ত ভারতবাসীকে একত্রিত হয়ে তার যে যন্ত্রণাতুর মন রয়েছে, যেখান থেকে তিনি চিৎকার করে বলে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদা চোর, তাকে গ্রেপ্তার করা উচিত, এহেন যন্ত্রণায় ভোগা কুণাল ঘোষ, যিনি ডুকরে উঠে কোনো একটি বড় চ্যানেলে ঠোঁট ফুলিয়ে বলেছিলেন সন্দেশখালিতে যে মা বোনেদের ইজ্জত লোটা হয়েছে, রুটি বানাবার, পরোটা বানাবার, পিঠে বানাবার জন্য অত্যাচার করা হয়েছে, মানুষের জমি চুরি করা হয়েছে, তা তার সরকার জানত। শিক্ষা চুরিও সরকার জানত। এই যন্ত্রণায় থাকা কুণাল ঘোষ কখন কি বলছে, আপনারা একদম সেটাকে নিয়ে মজা করবেন না। একটা মানুষ যা সমগ্র এশিয়ার একটা জীবন্ত বিস্ময়, তার প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য রইল। আমরা চাই যেন তৃণমূল তাদের লুঠের টাকায় যা মানুষকে মেরে ধরে লুট করেছে, তাকে সোনা দিয়ে বাঁধিয়ে রেখে দিক। কুণাল ঘোষের মৃত চেতনার জন্য আমরা 1 মিনিটের নীরবতা পালন করবার প্ল্যান করব ছুটির দিন দেখে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তথা আইনজীবী তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী একটা বড় মাপের ক্রিমিনাল। অত্যন্ত ভালো লোক কল্যাণ ব্যানার্জি। যবে থেকে উনি শিশি বোতল পাড়া আর বাড়ি থেকে পার্লামেন্টে নিয়ে গেছেন, তবে থেকে মানুষটা কেমন যেন হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জির গান শুনে বিভিন্ন রকম যারা গায়ক রয়েছে, অরিজিৎ সিং ঠিক করেছিল গান ছেড়ে দেবে, গলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো হওয়ার তার বিরাট চেষ্টা রয়েছে। পশ্চিমবঙ্গের আমাদের যারা বন্ধুরা রয়েছেন, মিউজিক ডিরেক্টর কানা ঘোষে শুনতে পাচ্ছি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কানা ঘোষে শুনতে পাচ্ছি অনুপম রায় থেকে শুরু করে দিকপাল, সমস্ত যারা সঙ্গীত পরিচালক, তাদের প্রত্যেক ছবিতে প্লেব্যাক গাওয়ার চেষ্টা করছেন কল্যাণ ব্যানার্জিকে দিয়ে। কিন্তু প্রযোজক এবং পরিচালকেরা এখানে ভয় পেয়ে বলেছেন সিনেমার শুরুতেই কল্যাণ ব্যানার্জির গলায় গান থাকলে নাকি হল খালি হয়ে যাবে, যে নিয়ে টলিউডে একটা বিরাট টানাপোড়েন শুরু হয়েছে। অরূপ বিশ্বাস, যিনি বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তিনিও চঞ্চল হয়ে পড়েছেন। প্রচণ্ড একটা কঠিন পরিবেশ চলছে। দেখবেন কল্যাণবাবু নিশ্চয়ই একদিন স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করিয়ে ভালো হয়ে যাবেন। আমরা শুভের পক্ষে। যে শুভনন্দন কালচারের পাল্লায় পড়ে কল্যাণ ঘোষ, এই কল্যাণ ব্যানার্জি, তিনি কুণাল ঘোষের মতোই কোনো এক জীবজন্তুর বাচ্চা হয়ে উঠবার চেষ্টা করেছেন। এই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু আমরা ভয়ে আছি এত প্রাণী যদি তৃণমূলে চলে যায়, যা বিভিন্ন লোকজন বলছেন, নিজের দলের লোক বলছে, CPM বলছে, আমরা এটা সমর্থন করি না। এই লজ্জায় নাকি চিড়িয়াখানার অর্ধেক জন্তু বলেই দিয়েছে। যদি তৃণমূলের পার্টি অফিসে চলে যায়, তাহলে আমাদের কমলা লেবু নিয়ে দেখতে আসবে কে শীতকালে? আলিপুর চিড়িয়াখানা এমনি খালি হয়নি।
আমরা পশ্চিমবঙ্গবাসী, সমগ্র এশিয়াবাসী অত্যন্ত চিন্তিত এই কল্যাণবাবু, কুণালবাবু তাদের নিয়ে। মহামৈত্র যেভাবে গন্ধ ঠন্দ কী সমস্ত বলছেন, তাতে আমরা ভয় পেয়েছি। বাংলা এবং বাঙালির যে আবেগ, সনাতনীদের যে আবেগ, মা কালী তাকে মদ ও মাংসের দেবী বলে অসম্মান করা, যে কালী পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উঠোনে হয় ঘটা করে, এবং সাংবাদিকদের 2 পয়সার সাংবাদিক বলা, এবং কৃষ্ণনগরের মানুষের ভোটে গিয়ে পার্লামেন্টে যিনি 99% সময় ধনী ব্যবসায়ীদের হয়ে কথা বলেন, কৃষ্ণনগরের পক্ষে কথা বলেন না, যিনি সবে নতুন বিয়ে করেছেন, তাকে বিয়ের অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু কল্যাণবাবুকে তিনি যেভাবে আক্রমণ করছেন, তার দলের খোল নড়ছে, হাড় কঙ্কাল নিজের পক্ষে বিপরীত পক্ষে তারা বার করে দিচ্ছেন, সেটা দেখে মনে হয় যে খুনোখুনি না হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের সামনে। শেষ একটাই প্রশ্ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে বিচারপতি রাজাশেখর মান্থার যে স্পেশাল অর্ডারটা রয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না, সেই সুযোগটারই নাকি মিসইউজ করছে একেবারেই শুভেন্দু অধিকারী। বলছি বিচারপতি রাজাশেখর মান্থারকে নিয়ে সরাসরি তিনি এই মন্তব্যটি করলেন, সত্যি কি? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বরাবরই রাগ হচ্ছে অন্যান্য যারা উকিল রয়েছেন তাদের উপরে এবং বিচারপতিদের উপরে, কারণ উনি হতে পারেননি। আমার পাড়াতে টুকাই আমাকে এখনও গালমন্দ করে, ও পাড়ায় নাটক করত, আমি হাওড়া ছেড়ে কেন পশ্চিমবঙ্গে হয়ে পড়লাম সে নিয়ে টুকাই ঠোঁট ফুলিয়ে কাঁদে, ঠিক কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুরে আমাকে দেখলে গালমন্দ করে। ওর গালমন্দ শুনেই আমার মনে হয়েছিল যে কিছু একটা করতে হবে। তাই আমি কল্যাণবাবুকে বলবো, ভেঙে পড়বেন না। আপনার প্রতিবেশীরা বলছে আপনি এতবার হাইকোর্টে মামলা লড়ে, মানুষের বিরুদ্ধে মামলা লড়ে, চোর জোচ্চোরদের পক্ষে মামলা লড়ে, যেভাবে আপনি হেরে গিয়ে হাইকোর্টের সম্মানীয় বিচারপতিদের কাছ থেকে ফাটাস ফাটাস করে থাপ্পড় খেয়েছেন, আপনার গাল ফুলে ঢোলের মতো হয়ে গেছে। আমরা চাই আপনার গাল একটু টান টান হোক। কেন এসব করছেন? আমরা আপনাকে আরও স্মার্ট দেখতে চাই। চশমার হ্যান্ডেলগুলো ক্রমশ বেঁকে যাচ্ছে, আমরা চাই মুখটা স্লিম হোক, অন্তত কিছুটা মহামৈত্রের মতো হোক, তবে তো ভালো লাগবে। সাবধানে থাকবেন। দুর্গা তো পশ্চিমবঙ্গের বাঙালিদের সঙ্গে এবং সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা থাকেন, মানে হিন্দু বাঙালি ডায়াসপোরার সঙ্গে সম্পৃক্ত। একটা সময় ছিল এই রাজ্যে হিন্দু মুসলমান একসঙ্গে দুর্গাপুজোতে অংশগ্রহণ করতেন, আজও করেন, কিন্তু কিছু জায়গায় বিচ্যুতি আসছে, একটা র্যাডিক্যালাইজেশন এর প্রভাব সর্বত্র পড়ছে। আমি বসিরহাটের অল্প দিনের বিধায়ক ছিলাম, সেখানে এখন 334 বছরের একটি পুজো আছে। সেই পুজোয় তাদেরই পাশের বাড়ির এক মুসলিম পরিবার, যারাও অত বছরই আছেন ওখানে, তারা যতক্ষণ না প্রতিমার কাঠামো কেটে দিতেন ততক্ষণ পর্যন্ত দেবী বিসর্জনে যেতে পারতেন না। এটাই ওখানকার রিচুয়াল এবং এটা চলে আসতো। গত 3 বছর ধরে সেটা বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ ধর্মান্ধ যারা বলেছেন ওই পরিবারটাকে হুমকি দিয়েছেন তারা যেখানে যেতে পারবে না, কিছু ভদ্রলোকের সঙ্গে দেখা করেছে, ঝরঝর করে কাঁদছেন বলে তাদের বঞ্চিত করা হয়েছে। এটা আমাদের চেনা বাংলা নয়, আমাদের চেনা পশ্চিমবঙ্গ নয়। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জন এবং মহরমের মিছিল একই রাস্তা দিয়ে, একই সঙ্গে, একই সময়ে সমান্তরালভাবে এগিয়ে যায়। আর দেবী দুর্গার সঙ্গে তো পশ্চিমবঙ্গের সম্পর্ক বা অবিভক্ত বাংলার সম্পর্ক চিরকালের। যে বন্দে মাতরম একদিন সারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকে একটা নির্দিষ্ট উত্তাপ দিয়েছিল, সেখানেও তাং হি দুর্গা দশ প্রসন্ন ধারিণী আছে। সেটা একবার আমাদের যেখানে শক্তি আছে, সব জায়গায় তো আমাদের শক্তি নেই, হয়তো সামনের বছর হবে। তা ওটা দিল্লিতে আমাদের মুখ্যমন্ত্রী মদনলাল খুরানা সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা হিসেবে চালু করেছিলেন, কিন্তু তখন আবার কিছু মানুষ নেমে বিরোধিতা করেছিলেন, বলেছিলেন ওর মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তিনি ওখানে কংগ্রেসের সঙ্গে ছিলেন, কিন্তু প্রতিবাদ আমরা শুনিনি, বা শুনলেও এত হয়তো ক্ষীণ ছিল, আমাদের কান পর্যন্ত এসে পৌঁছয়নি। আমাদের একজন নেতা, তার আমি দীর্ঘায়ু এবং মানে সুস্থতা কামনা করছি, সৌগত রায়, তিনি বলেছিলেন যে ওর মধ্যে একটা সাম্প্রদায়িকতার গন্ধ আছে, মানে কংগ্রেসেরও ওটা স্ট্যান্ড ছিল। আবার বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন, মায়াকোভস্কির অনুবাদ করতেন,
তার একটা সংস্কৃতি মনস্ক মানুষ ছিলেন। উনি বলেছিলেন যে আমার ভাবতে আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো একজন প্রতিভাবান ঔপন্যাসিক কি করে আনন্দমঠ লিখেছিলেন। এই সব সমস্ত কিছু নিয়েই আছে। তা আমাদের এখানে তো রামকৃষ্ণ, হ্যাঁ, রামও আছে, কৃষ্ণও আছে, যত মত তত পথ। যদিও রামকৃষ্ণ যেখানে আছেন উনি চমকে চমকে উঠছেন কোথায় আমি আছি এখন। আর রামকৃষ্ণেরও যে গৃহদেবতা সেও রামচন্দ্রই ছিলেন। আর যে রাম নিয়ে এত হইচই করেন, এই জয় শ্রীরাম শুনলেই কিছু লোক বলে গালাগাল করছে, তারই তো অকাল বোধন চলছে। গতকাল যে ঘটনা ঘটলো নবান্ন অভিযানকে কেন্দ্র করে, তারপরে অভয়ার বাবা তিনি বললেন যে অভয়া মঞ্চ থেকে সিপিআইএম রাজনীতি করছে। এই মন্তব্যের সঙ্গে আপনি আমি একটি পরিবার একমাত্র কন্যা সন্তানকে হারিয়েছে। একটা ওই ধরনের পরিবেশে জন্মগ্রহণ করে একটা মেয়ে নিজের মেধার শক্তিতে যে জায়গায় পৌঁছেছিল, এখন সন্তান হারা পিতামাতার কোনো বক্তব্য নিয়ে আমি রাজনীতি করতে চাই। 355, 356 ধারার দাবি তুলেছিলেন ভারতী ঘোষ গতকাল প্রেস কনফারেন্স করে। আপনি একাধিকবার বলেছেন বিজেপির পলিটিক্যাল লাইন অন্য। এই মুহূর্তে রাজ্যে কি 355 বা 356 দাবি আপনারা করছেন? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বহু মানুষ আমাদের প্রশ্ন করছেন যে পশ্চিমবঙ্গের যে অবস্থা, শুধু এখানে নয়, যে বাঙালিরা বিদেশেও আছেন, তারাও আমাকে প্রশ্ন করেছেন। আমি সাম্প্রতিককালে ওই সিন্দুর নিয়ে গিয়েছিলাম আমি ইউরোপের 7টা দেশে, সেখানেও বাঙালিরা প্রশ্ন করছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশন অ্যান্ড মেশিনারির অর্থ কী, সরকার কী করে আছে। কিন্তু আমরা আমাদের দলের অবস্থান এটাই যে আমরা কোনো নির্বাচিত সরকারকে 356 লাগিয়ে ফেলে দেবার নীতিগতভাবে বিরুদ্ধে। এবার মানুষের দাবি কি আছেন গলি থেকে রাজপথ, সেটা শোনার দায়িত্ব যিনি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে সেই রাজ্যপালের, রাষ্ট্রপতি।